যখনই আমরা যুদ্ধের কথা ভাবি আমাদের মাথায় কি আসে? যুদ্ধক্ষেত্রের ছবি, তাই না? কিন্তু একটা সংঘাতের আসল বিজয়ীরা যদি যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার মাইল দূরে বসে কলকাঠি নাড়তে থাকে, আজ আমরা ঠিক এটাই দেখব কিভাবে মধ্যপ্রাচ্যের একটি আঞ্চলিক যুদ্ধ নিঃশব্দে আমেরিকা, চীন এবং রাশিয়ার মধ্যে ক্ষমতার ভারসাম্যকে পুরোপুরি উল্টোপালট করে দিচ্ছে আর তৈরি করছে এক নতুন বিশ্ব অক্ষশক্তি। জেনারেল ডেভিড পেট্রাউসের এই একটাই প্রশ্ন যেন ২০২৬ সালের এই মার্কিন ইরান সংঘাতের পুরো পরিস্থিতিটাকে তুলে ধরে, কারণ এর শেষ কোথায় তা কেউ জানে না। এখানে ঝুঁকিটা এতটাই বেশি যে একটা ছোট কৌশলগত ভুলও পুরো পরিস্থিতিকে এমন এক চোরাবালিতে ঠেলে দিতে পারে যেখান থেকে বেরোনোর কোনো পথই হয়তো আর খুঁজে পাওয়া যাবে না। তো ব্যাপারটা এতদূর গড়ালো কিভাবে? সবকিছু শুরু হয়েছিল অপারেশন এপিক ফিউরি দিয়ে। কাগজে কলমে এর কিছু পরিষ্কার লক্ষ্য ছিল, কিন্তু জানেনই তো, যুদ্ধক্ষেত্রে পরিকল্পনা আর বাস্তবতা সবসময় এক হয় না। খুব তাড়াতাড়ি এই অভিযান এক জটিল বাস্তবতার মুখে পড়ে, আর এই সংঘাত একটা দীর্ঘস্থায়ী অচলাবস্থার দিকে এগোতে থাকে। শুধু টাইমলাইনটার দিকে একবার তাকান। কি অবিশ্বাস্য দ্রুততায় সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। ফেব্রুয়ারিতে হামলা শুরু হলো, মার্চের মধ্যেই লেবানন থেকে একটা নতুন ফ্রন্ট খুলে গেল। এরপর এপ্রিলের ৮ তারিখে যখন একটু আশার আলো দেখা গেল, মানে পাকিস্তানের মধ্যস্থতায় একটা যুদ্ধবিরতি হলো, সেটাও ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ভেঙে গেল। প্রত্যেকটা ঘটনা পরিস্থিতিকে শুধু আরও খারাপের দিকেই ঠেলে দিচ্ছিল। তাহলে প্রশ্ন হলো, এত শক্তিশালী হয়েও আমেরিকা কেন একটা ঝটপট জয় পেল না? উত্তরটা আসলে লুকিয়ে আছে ইরানের কৌশলের মধ্যে। মার্কিন সামরিক শক্তির সাথে সরাসরি টক্কর না দিয়ে ইরান একটা অন্য পথ বেছে নেয়, একটা অ্যাসিমেট্রিক ফাঁদ, যা আমেরিকার সবচেয়ে বড় শক্তির জায়গাগুলোকে পাশ কাটিয়ে যায়। এটাকে বলতে পারেন ড্রোনের যুগের ডেভিড আর গলিয়াথের লড়াই। একদিকে আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের হাইটেক এয়ারক্রাফট ক্যারিয়ার আর মিসাইল ডিফেন্স সিস্টেম, আর অন্যদিকে ইরান ব্যবহার করছে কম খরচের কিন্তু প্রচণ্ড প্রভাবশালী সব পদ্ধতি, যেমন ঝাঁকে ঝাঁকে সস্তা ড্রোন পাঠিয়ে মার্কিন ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রাখা আর হয়রান করা। এটা আমেরিকার জন্য খুবই হতাশাজনক একটা কৌশল। আর এখানেই ইরানের আসল তুরুপের তাসটা আসে, হরমুজ প্রণালী। এটা হলো বিশ্ব অর্থনীতির একটা লাইফলাইন, কারণ বিশ্বের বেশিরভাগ তেল এই পথ দিয়ে যায়। মানে ইরান চাইলেই এই প্রণালী বন্ধ করে পুরো বিশ্ব অর্থনীতিকে জিম্মি করে ফেলতে পারে। এই একটা হুমকি পুরো খেলার সমীকরণ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। আর এর প্রভাব, সেটা কিন্তু শুধু কাগজে কলমে ছিল না, বাস্তব দুনিয়ায় এর মারাত্মক প্রভাব পড়েছে। তেলের দাম এক লাফে দ্বিগুণ হয়ে গেল, ব্যারেল প্রতি $60 থেকে সোজা $120 গিয়ে দাঁড়ালো। এটাই তো সবচেয়ে বড় প্রমাণ যে এটা শুধু একটা আঞ্চলিক লড়াই নয়, এটা একটা বৈশ্বিক সংকট যার আঁচ আমাদের সবার গায়ে লাগছে। আচ্ছা, এবার চলুন একটু অন্যদিকে তাকাই। মধ্যপ্রাচ্য থেকে সরে এসে দেখি এই সুযোগে আসলে কারা লাভবান হচ্ছে। কারণ আমেরিকা যখন এই যুদ্ধে জড়িয়ে পড়েছে, তার দুই প্রধান বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী রাশিয়া এবং চীন কিন্তু মোটেও দর্শক হিসেবে বসে নেই। তারা এই বিশৃঙ্খলা থেকে পুরোপুরি ফায়দা তুলছে। চলুন দেখি কিভাবে। ভাবুন তো, রাশিয়ার জন্য এই যুদ্ধটা যেন লটারি জেতার মতো। তেলের দাম আকাশছোঁয়া, ফলে ইউক্রেনে যুদ্ধ চালানোর জন্য তাদের টাকার অভাব হচ্ছে না। অন্যদিকে আমেরিকার মনোযোগ এখন মধ্যপ্রাচ্যে, তাই মস্কোর ওপর আন্তর্জাতিক চাপও অনেক কমে গেছে। এটা ক্রেমলিনের জন্য একটা বিশাল কৌশলগত জয়, কোনো সন্দেহ নেই। আর চীনের কথা কি বলবো? তারাও কিন্তু বসে নেই। আমেরিকা অন্যদিকে ব্যস্ত থাকায় বেইজিং ইন্দো প্যাসিফিক অঞ্চলে নিজেদের প্রভাব বাড়ানোর জন্য একটা সোনালি সুযোগ পেয়ে গেছে। তাইওয়ানের ওপর তাদের দাবি আরও জোরালো হচ্ছে। আর এই পরিস্থিতিটা রাশিয়া ও চীনের জোটকে আরও মজবুত করার জন্য একটা বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। আমরা এখন যা দেখছি সেটা কিন্তু শুধু কোনো সুযোগের সদ্ব্যবহার নয়, এটা আরও অনেক বড় কিছু। এটা বিশ্ব ব্যবস্থার একটা মৌলিক পরিবর্তন, যা আমেরিকার প্রায় ৫০ বছরের পররাষ্ট্র নীতিকে একেবারে উল্টে দিচ্ছে। কয়েক দশক ধরে আমেরিকার ফরেন পলিসির মূল মন্ত্র ছিল একটাই, যে কোনো মূল্যে রাশিয়া আর চীনকে এক হতে না দেওয়া। সেই ৭০-এর দশকে নিক্সনের সময় থেকে শুরু করে মূল লক্ষ্য সবসময় ছিল এই দুই পরাশক্তি যেন কখনো একজোট হতে না পারে। আর এখানে সবচেয়ে বড় আইরনিটা দেখুন,
আমেরিকা যেই জিনিসটা ৫০ বছর ধরে আটকানোর চেষ্টা করেছে, এই যুদ্ধটা না চাইতেই ঠিক সেটাই করে দিচ্ছে। অজান্তেই আমেরিকা তার দুই প্রধান প্রতিপক্ষকে আরও কাছাকাছি ঠেলে দিচ্ছে আর এমন একটা জোট তৈরিতে সাহায্য করছে যা তারা সবসময় প্রতিরোধ করতে চেয়েছে। এই চক্রটা কিভাবে কাজ করছে সেটা একটু খেয়াল করুন। রাশিয়া দিচ্ছে প্রাকৃতিক সম্পদ, যেমন তেল আর গ্যাস। চীন দিচ্ছে সেই সম্পদ কেনার জন্য টাকা, প্রযুক্তি আর বিশাল বাজার। আর বিনিময়ে বিশ্ব দরবারে দুজনেই দুজনকে কূটনৈতিকভাবে সমর্থন দিচ্ছে। এটা একটা পারফেক্ট চক্র, যা তাদের সাধারণ অংশীদারিত্বকে একটা সত্যিকারের শক্তিশালী জোটে পরিণত করছে। আর হ্যাঁ, এটা শুধু মুখের কথা বা কোনো কাগজের চুক্তি নয়। এর বাস্তব প্রমাণ আমরা যুদ্ধক্ষেত্রেই দেখতে পাচ্ছি। রাশিয়া ইরানকে মার্কিন যুদ্ধজাহাজের স্যাটেলাইট ছবি দিচ্ছে, আর চীন দিচ্ছে উন্নত রেডার সিস্টেম। এটা একটা স্পষ্ট সংকেত যে এই নতুন অক্ষশক্তিটা একদম বাস্তব এবং পুরো দমে সক্রিয়। তাহলে আমেরিকার জন্য সমস্যাটা ঠিক কোথায়? দেখুন, তারা একটা উভয় সংকটে পড়েছে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে আটকে থাকার মানে হল রাশিয়া আর চীনকে তাদের শক্তি আর জোট মজবুত করার জন্য আরও বেশি সময় দেয়া। এখন সিদ্ধান্তটা কঠিন। এই আঞ্চলিক আগুন নেভানোতে মনোযোগ দেবে, নাকি দীর্ঘমেয়াদে যে ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে সেদিকে নজর দেবে? এই পুরো আলোচনা থেকে যদি একটা কথাই মনে রাখতে হয়, তবে সেটা হলো এইটা: এই সংঘাতের কৌশলগত মূল্য আমেরিকার জন্য অনেক বেশি। তারা মধ্যপ্রাচ্যে একজন প্রতিপক্ষকে সামলাতে গিয়ে নিজেদের জন্য হয়তো আরও অনেক বড় এবং দীর্ঘস্থায়ী একটা চ্যালেঞ্জ তৈরি করছে। এমন একটা চীন রাশিয়া জোট যা আগামী দশকগুলোতে পুরো বিশ্বের মানচিত্রটাই নতুন করে এঁকে দিতে পারে। আর সব শেষে এটাই আমাদের এক খুব অস্বস্তিকর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়: আমরা কি এমন এক পয়েন্টে পৌঁছে গেছি যেখান থেকে ফেরার আর কোনো পথ নেই? চীন আর রাশিয়ার এই জোট কি এখন এতটাই মজবুত যে একে আর ভাঙা যাবে না? এই প্রশ্নগুলোর উত্তরের ওপরই হয়তো নির্ভর করছে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ।